আজকে আমরা মহাবিশ্বকে দেখার দুটো একদম ভিন্ন উপায় নিয়ে কথা বলবো। একটা হলো আমাদের প্রতিদিনের চোখে দেখা জগৎ, আর অন্যটা হলো এমন এক দৃষ্টিভঙ্গি যা আমাদের সেই সাধারণ অভিজ্ঞতার অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। আর এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়েছিল এক বিরাট বিপ্লবের বীজ। ব্যাপারটা একটু ভাবা যাক। আমরা প্রতিদিন সকালে দেখি সূর্য উঠছে, সন্ধ্যায় পশ্চিমে ডুবে যাচ্ছে, আর আমাদের পায়ের নিচের মাটি সে তো একদম স্থির। এটাই তো আমাদের দৃষ্টিভঙ্গি, তাই না? কিন্তু যদি মহাবিশ্বের বিশাল প্রেক্ষাপটে ব্যাপারটা দেখা হয়, তখন ছবিটা পুরো উল্টে যায়। তখন দেখা যায় আসলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। তাহলে প্রশ্নটা হলো, কোনটা সত্যি, নাকি দুটোই সত্যি, শুধু দেখার উপর নির্ভর করছে? কোপার্নিকাসের সেই বৈপ্লবিক ধারণা আসার আগে প্রায় ১৪০০ বছর ধরে কিন্তু একটাই মডেল মানুষের চিন্তাভাবনাকে শাসন করেছিল, এমন একটা মডেল যা পৃথিবীকে রেখেছিল একেবারে মহাবিশ্বের কেন্দ্রে। এই মডেলটার নামই হল ভূকেন্দ্রিক বা জিওসেন্ট্রিক মডেল। এর মূল কথাটা খুবই সোজা। পৃথিবী স্থির, আর মহাবিশ্বের যা কিছু আছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবকিছুই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। ভাবা যায়, এই একটা ধারণা প্রায় ১৫০০ বছর ধরে জ্ঞান বিজ্ঞানের জগতে এক ছত্র আধিপত্য চালিয়ে গেছে। আর এর কারণটাও খুব সহজ, কারণ এই মডেলটা আমাদের সাধারণ জ্ঞানের সাথে ১০০ ভাগ মিলে যেত। মানে, আমরা তো প্রতিনিয়ত অনুভব করি যে পৃথিবীটা স্থির, আর সূর্য, চাঁদ, তারা, এদের তো আমরা নিজের চোখেই আকাশের এপার থেকে ওপারে যেতে দেখি। তো যা চোখে দেখা যায় সেটাই তো বিশ্বাস করা স্বাভাবিক, তাই না? কিন্তু তারপর আসলেন একজন, যিনি এই ১০০০ বছরের পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করার সাহস দেখালেন। তিনি এসে পৃথিবীকে তার রাজসিংহাসন থেকে একরকম সরিয়েই দিলেন। নিকোলাস কোপার্নিকাস কিন্তু কোনো সাধারণ চিন্তাবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন পলিম্যাথ, মানে একই সাথে গণিতবিদ, জ্যোতির্বিদ, চিকিৎসক, অর্থনীতিবিদ, কূটনীতিক। ক্রাকাও আর ইতালির সেরা সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তিনি জ্ঞানের নানা শাখায় বিচরণ করেছেন। তার মানে তার এই তত্ত্বটা হুট করে মাথায় আসা কোনো ভাবনা ছিল না, বরং বহু বছরের গভীর পড়াশোনা আর পর্যবেক্ষণের ফল ছিল। কোপার্নিকাসের সেই যুগান্তকারী ধারণাটি ছিল সূর্যকেন্দ্রিক বা হেলিওসেন্ট্রিক মডেল। এই মডেলে মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী নয়, বরং সূর্যকে বসানো হলো, আর পৃথিবী সহ বাকি সব গ্রহ সেই সূর্যের চারপাশে ঘুরছে। এটা ছিল তখনকার সময়ের জন্য এক কথায় একটা র্যাডিক্যাল, মানে একেবারে বিপ্লবী একটা ধারণা। আচ্ছা, এবার চলুন একটু গভীরে যাওয়া যাক। আমাদের প্রায়ই মনে হয় যে এটা ছিল ঠিক আর ভুলের একটা সহজ লড়াই, কিন্তু সত্যি বলতে বাস্তবতা ছিল অনেক বেশি জটিল। অবাক করার মতো ব্যাপার হলো, শুরুর দিকে এই দুটো মডেলের মধ্যেকার লড়াইটা ছিল বেশ হাড্ডাহাড্ডি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, প্রথম পার্থক্যটা তো স্পষ্ট। একটার কেন্দ্রে পৃথিবী, অন্যটার কেন্দ্রে সূর্য। কিন্তু পরের সারিগুলো দেখুন, জটিলতার দিক থেকে দুটোই বেশ কঠিন ছিল। দুটো মডেলকেই গ্রহের গতিপথ বোঝানোর জন্য অনেক জটিল জ্যামিতি ব্যবহার করতে হতো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে, মানে আকাশের কোন গ্রহ কখন কোথায় থাকবে তা বলার ক্ষেত্রে দুটো মডেলের নির্ভুলতা ছিল প্রায় একই রকম। এই উক্তিটি কিন্তু বেশ চমকপ্রদ। এটা পরিষ্কার বলছে যে কোপার্নিকাসের মডেলটা বাজারে আসার সাথে সাথে কিন্তু বেশি নির্ভুল ফলাফল দিচ্ছিল না। দুটো মডেলই কাজ চালানোর মতো বেশ ভালো ছিল। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কোপার্নিকাসের মডেলের আসল সুবিধাটা তাহলে কোথায় ছিল? কেনই বা মানুষ পুরনোটা ছেড়ে নতুনটা গ্রহণ করবে? কোপার্নিকাসের আসল শক্তিটা নির্ভুলতায় ছিল না, ছিল ব্যাখ্যায়। আকাশে গ্রহদের একটা অদ্ভুত আচরণ দেখা যায়, যাকে বলে রেট্রোগ্রেড মোশন বা বক্রগতি। কোপার্নিকাস এই অদ্ভুত আচরণের একটা অনেক বেশি সহজ আর স্বাভাবিক ব্যাখ্যা দিতে পেরেছিলেন। আর এই ছবিটা চমৎকারভাবে সেই ব্যাখ্যাটা তুলে ধরছে। ব্যাপারটা অনেকটা এরকম, যখন আমাদের পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে মঙ্গলের মতো কোনো গ্রহকে পাশ কাটিয়ে এগিয়ে যায়, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় যেন মঙ্গল গ্রহটা কিছুক্ষণের জন্য উল্টো দিকে চলছে। ঠিক যেমন একটা দ্রুতগতি ট্রেন থেকে পাশের একটা ধীরগতি ট্রেনকে দেখলে মনে হয় ওটা পিছিয়ে যাচ্ছে। কোপার্নিকাসের মডেলে এই ব্যাখ্যাটা ছিল খুবই সহজ আর যৌক্তিক, যেখানে টোলেমির মডেলে এই একই জিনিস বোঝানোর জন্য আরও অনেক জটিল হিসাবপত্র যোগ করতে হতো।
তাহলে মূল বিষয়টা হলো কোপার্নিকাস কিন্তু সব সমস্যার সমাধান করে দেননি। বলা যেতে পারে তিনি বিপ্লবটা শেষ করেননি, বরং শুরু করেছিলেন। তার কাজটা ছিল একটা বিরাট পরিবর্তনের প্রথম ধাপ, শেষটা নয়। সত্যি বলতে কি, কোপার্নিকাস নিজেও কিন্তু কিছু পুরনো ধারণা থেকে পুরোপুরি বের হতে পারেননি। যেমন তিনি বিশ্বাস করতেন যে গ্রহগুলো একদম নিখুঁত গোলাকার পথে ঘোরে এবং তাদের গতি সবসময় একই থাকে, কিন্তু বাস্তবে তো তা নয়। আর এই ভুল ধারণার কারণে তার মডেলকেও নির্ভুল করার জন্য কিছু জটিল জ্যামিতিক কৌশল ব্যবহার করতে হয়েছিল। কোপার্নিকাস যে ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়ে জোহানেস কেপলারের মতো বিজ্ঞানীরা কাজ শুরু করেন। আর তারাই প্রমাণ করেন যে গ্রহগুলো আসলে নিখুঁত বৃত্তে নয়, বরং উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি পথে ঘোরে। আসলে বিজ্ঞান তো এভাবেই কাজ করে, তাই না? একজনের কাজের ওপর ভিত্তি করে আরেকজন তাকে আরও উন্নত, আরও নির্ভুল করে তোলে। এতক্ষণের এই পুরো আলোচনাটা আমাদের একটা খুবই আধুনিক এবং বেশ দার্শনিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই প্রশ্নটা আমরা এতক্ষণ যা জানলাম তাকে সম্পূর্ণ নতুন একটা আলোয় দেখতে সাহায্য করবে। আমরা তো খুব সহজেই ধরে নিই যে সূর্যকেন্দ্রিক মডেলটাই আসল সত্যি, কিন্তু ব্যাপারটা কি সত্যি এত সহজ, নাকি সত্য শব্দটা নিজেই আসলে আপেক্ষিক? আধুনিক পদার্থবিদ্যার দিক থেকে দেখলে এই কথাটা বেশ ভাবার মতো। এর মানে হল, কে কোথা থেকে দেখছে তার উপর নির্ভর করে দুটো মডেলই কিন্তু সঠিক হতে পারে। মানে, যদি পৃথিবীকে কেন্দ্রবিন্দু বা রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরা হয়, তাহলে তো সূর্যই পৃথিবীর চারপাশে ঘুরছে। এই ধারণাটা কিন্তু আপেক্ষিকতার তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি। মহাবিশ্বে পরম স্থির বলে আসলে কিছুই নেই, সব কিছুই একে অপরের সাপেক্ষে চলছে। তাই যখন আমরা পৃথিবীতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখি, সেই অভিজ্ঞতার জগতে সূর্যই কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আমাদের সেই দৃষ্টিকোণ থেকে এই পর্যবেক্ষণটা কিন্তু মোটেই মিথ্যা নয়। তাই হয়তো প্রশ্নটা কোনটা সত্যি এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল কোনটা কখন বেশি কাজের। আমাদের প্রতিদিনের জীবন, মানে দিন রাত, ঋতু পরিবর্তন, এসব বোঝার জন্য ভূকেন্দ্রিক মডেলটাই আমাদের অভিজ্ঞতার সাথে সবচেয়ে বেশি মেলে। কিন্তু যখন আমাদের মঙ্গলে একটা রকেট পাঠাতে হয় বা সূর্যগ্রহণের নিখুঁত সময় গণনা করতে হয়, তখন সূর্যকেন্দ্রিক মডেল ছাড়া কোনো উপায় নেই। তার মানে দুটো মডেলই আসলে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সমানভাবে কার্যকরী। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করব, এই একটা প্রশ্ন রেখে: বিজ্ঞানের আসল উদ্দেশ্য কি? মহাবিশ্বের কোনো চূড়ান্ত বা পরম সত্যকে খুঁজে বের করা, নাকি এমন কিছু মডেল তৈরি করা যা আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে এবং এই মহাবিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে? উত্তরটা হয়তো দৃষ্টিভঙ্গির উপরেই নির্ভর করে।